যতগুলো আলোচনা দেখলাম সব জায়গায় বলতেছে যে এরকম ভাবে নির্বাচনের বিষয়টা এই সরকার করতে পারবে, কিন্তু বাকিগুলো তো এই সরকার করতে পারবে না। তো পরবর্তী সরকার যারা আসবে তারা করবে। তো এখন পরবর্তী সরকার যদি এসে কি করবে, আমি তো আস্থা রাখতে পারছি না। প্রথম যে কথাটি সেটি হলো যে আমি তো তাদের কাছে আস্থা রাখতে পারছি না। আগর প্রথম যে জিনিসটা সেটি আমার কাছে মনে হলো আর কি, সেটি হলো যে সংস্কার আমরা বলছি, সংস্কার কমিশন তৈরি হলো, রিপোর্ট দেওয়া হলো, কিন্তু এটি আসলে বাস্তবায়নটা কে করবে? বাস্তবায়ন কি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা করবে, নাকি পরবর্তী সময় যে সরকার, নির্বাচিত সরকার আসবে সে করবে? এটা হলো যে প্রথম জিনিস। যদি নির্বাচিত সরকার এসে যদি সংস্কার করে, হ্যাঁ, এই কথাগুলো বলা হচ্ছে, কিন্তু আজকে কিন্তু অনেক আলোচনা হচ্ছে এটা নিয়ে যে মানে অন্তর্বর্তী সরকার তো এগুলি করতে পারবে না। অন্তর্বর্তী সরকার যেটি করবে সেটি হলো যে সরকার দিয়ে দেবে আপনার গৃহীত সরকারের কাছে। তো নির্বাচিত তাহলে আসলে রাখতে পারছি না। বুঝতে পারছো সাগর? তো আমি হ্যাঁ, এই আশাটা কোনোভাবেই করতে পারছি না যে কিন্তু পরবর্তী আমার কাছে সময়। মনে হয় মানে এখন যে প্রস্তাবগুলো দিচ্ছি এইসবের উপরে ভিত্তি করেই তো নির্বাচনটা হবে এবং সকল কিছু গঠন হবে, এরপরে গিয়ে নির্বাচন হবে। তার মানে এখন যে প্রস্তাবনা এগুলি বাস্তবায়ন এই সরকারটাই কিছু করছে, এই বাস্তবায়নের উপরেই কিন্তু নির্বাচন হবে এবং সামনের পার্লামেন্ট হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সবকিছু এই সরকারই কিন্তু তৈরি করবে এবং প্রস্তুত করবে পরবর্তী সরকারের জন্য বা আপকামিং যে নির্বাচিত না, সরকারের। না, না, যে কনস্টিটিউশনের কথা যেটা আজকে আলোচনা যেগুলো হচ্ছে, যেমন কনস্টিটিউশন বললো যে কনস্টিটিউশন তো এই সরকার তো এটাকেই করতে পারবে না, এটা তো নির্বাচিত সরকার এসে তারপরে এটাকেই করবে। তো নির্বাচিত সরকার এসে যদি কনস্টিটিউশন আমার ঠিক করে, তারা বলতেছে যে যতগুলো আলোচনা দেখলাম সব জায়গায় বলতেছে যে এরকম ভাবে নির্বাচনের বিষয়টা এই সরকার করতে পারবে, কিন্তু বাকিগুলো তো এই সরকার করতে পারবে না। তো পরবর্তী সরকার যারা আসবে তারা করবে। তো এখন পরবর্তী সরকার যদি এসে কি করবে, আমি তো আস্থা রাখতে পারছি না। প্রথম যে কথাটি সেটি হলো যে আমি তো তাদের কাছে আস্থা রাখতে পারছি না। পাশাপাশি যে জিনিসটা সেটি হলো গিয়ে যে একটা মানে আমাদের মানুষের যে স্বভাব আর কি, আমরা যা করব যেই করুক না কেন এটা কিন্তু সমালোচনা কিন্তু হবে, কিন্তু সবাই কিন্তু এটাকে কিন্তু গ্রহণ করবে না কিন্তু, এবং সেটাই হচ্ছে। বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, এটা তার এটা পছন্দ হচ্ছে না, তার ওইটা পছন্দ হচ্ছে না, এরকম নানা মুনি নানা মত চলতেছে। মানে এত মতামত চলতেছে যে সাগর আসলে মানে এক্সিস্ট কিভাবে করবে, কোনটার উপরে সরকার আসলে মানে স্থির হবে, এটা আমি বুঝতে পারছি না। পাশাপাশি যেটি সেটি হলো যে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কথাবার্তা, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য মতনৈক্য যেটা, সেটিও তো মানে আমার কাছে মানে আমি আমি কিন্তু আহ, মানে আশাহত হচ্ছে আর কি। আমি কিন্তু আশা করতে পারছি না যে একটা ভালো কিছু হতে যাচ্ছে, কিন্তু এরকম কিন্তু আমি কিন্তু আশা রাখতে পারছি না। পাশাপাশি আমাদের যে সিভিল সোসাইটি যারা আছে তারাও কিন্তু নানান রকমের কথাবার্তা বলতেছে। এখন এই যে একটু আগে আমাদের ভাই মজিবুর সাহেব যেটি বললেন যে এরকম ভাবে খসড়া কেন, খসড়া এর জন্যই বোধহয় রাখা হয়েছে যে এই খসড়ার উপরে আলাপ আলোচনা মানে রাজনৈতিক দল বলুক এবং অন্যান্যরা কিন্তু যতটুকু বুঝতেছি যে সংস্কার কমিশন তো সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করে সরকারের কাছে সাবমিশন করেছে, সেখানে সবাই খসড়াটা আপনার আবার এখানে কনফিউশন রয়ে গেছে এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারি। জি, জনাব ইলিয়াস খান, আপনার নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে না। আহ, আমার কাছে মনে হচ্ছে যে হলো সকলে আমাদের এটাকে কারেকশন করতে হবে, কিন্তু তো যে হুম। কারণে কাঞ্চন ভাই, আপনাকে শোনা যাচ্ছে না স্পষ্টভাবে, আপনার নেটওয়ার্ক বেশ সমস্যা করছে, স্পষ্ট শোনা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা, হ্যাঁ, জনাব ইলিয়াস কাঞ্চন, আপনাকে শুনতে পাচ্ছিলাম না, আপনার নেটওয়ার্ক
হ্যাঁ হ্যাঁ সাগর সত্য শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আগে ডিসকানেক্টেড হয়ে হ্যাঁ, গেছে। আরেকটি জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস যেটা, সেটা হলো গিয়ে যে এর মধ্যে ছাত্রদের আবার যে জুলাইয়ের যে ঘোষণা, সেই ঘোষণা এবং তোমার গিয়ে এই যে কারণ এই এই দুটো যদি এই মানে এখনো পর্যন্ত জুলাইয়ের ঘোষণা কিন্তু ডিক্লারেশন হয়নি, এবং আজকে এটা নিয়ে কিন্তু নানান রকমের কিন্তু বৈষম্য কিন্তু শুরু হচ্ছে কিন্তু। তো কাজে এই যে ঘোষণা পত্র, এর মধ্যে কি আসবে এটাও তো এখনো পর্যন্ত সকলে ঐক্যমতের মধ্যে আসতে পারে না। এখানে কিন্তু চরম ঐক্যের একটা ইয়ে দেখতে পাচ্ছি আর। তো এই অনৈক্য যদি থাকে তাহলে কনস্টিটিউশন যে বিষয়গুলো সেটি তো তোমার ফাইনালাইজ করতে পারছে, কিন্তু তারা কিন্তু করে, তারা মিটিং গুলোর মধ্যে নেই কিন্তু। তো এই যে সবকিছু মিলিয়ে আসলে সাগর, আমি কিন্তু খুব একটা ভালো কিছু দেখি না। জি, আপনার আপনার মাঝেও হতাশা, অনেকের মাঝে হতাশা, কারণ হলো এই হতাশাগুলি বাড়ছে, দেখা যাচ্ছে হতাশা তৈরি করছে সরকারের পক্ষ থেকে, এবং যারা সরকারের সাথে রয়েছে এবং যেই দলগুলো একসাথে লড়াই করে এরপর দেখা যাচ্ছে যে বিগত সরকারকে বিগত সরকার পতন ঘটিয়েছে, তাদের মধ্যে এখন অনেক অনেক পক্ষ দেখা যাচ্ছে, এবং কোনো পক্ষই আসলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বলে এমন একটা হতাশা আমরা দেখতে পাচ্ছি। সেটি জনাব ইলিয়াস খান আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। জনাব মেজর, জি, জনাব আশরাফুদ্দৌলা আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি দয়া করে একটু আনমিউট করবেন। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? না, শোনা যাচ্ছে, একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যে আপনার কাছ থেকে শুনতে চাই আসলে যে সংস্কার কমিটি যে প্রস্তাবনাগুলি দিল, এগুলির আসলে বাস্তবায়নও কতটা সক্ষম হবে এই সরকার। আর যেটা জনাব ইলিয়াস কাঞ্চন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, এটা বাস্তবায়ন করবে কে, কোন সরকার এটাকে রাটিফাই করবে এবং কোন সরকার এগুলিকে বাস্তবায়ন করবে, আর এই সরকার আসলে এই সংস্কারগুলিকে নিয়ে কি করতে যাচ্ছে? আপনার কাছে একটু স্পষ্ট শুনুন। ধন্যবাদ সাগর, এবং আপনার মাধ্যমে আপনার শ্রোতাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের যে বর্তমান যে সংবিধানটা আছে, মানে 53 ইয়ার্স, এই সংবিধানকে বলা হয়, আমিও যদি সংবিধান এক্সপার্ট না, এটা বলা হয় এটা পৃথিবীর একটা অন্যতম সুন্দর একটা সংবিধান। এখন আপনি সংবিধান আপনি রাখতে পারেন, সেই সংবিধানকে যদি সম্মান করা না হয়, সেই সংবিধান অনুযায়ী যদি আপনি আপনার রাষ্ট্র পরিচালনা না করতে পারেন, আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেশন না চালাতে পারেন, তাহলে সেই সংবিধানটা কি? ইট ইজ জাস্ট এ অর্ডিনারি পিস অফ পেপার। আপনাকে একটা সংবিধান তো একটা পবিত্র, এটা একটা পবিত্র একটা আমাদের ডকুমেন্ট, এটাকে সম্মান করতে হবে। সেই সেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, ব্যবসা বাণিজ্য, আমাদের চাকুরি, সবকিছুই সেই সংবিধান মেনে চলতে হয়। কিন্তু আমাদের লোকজন যারা ক্ষমতায় যায় তারা তো সংবিধান মানে না।